এসএসসি পরীক্ষার্থীরা টপ 10 সিরিজের আজকের অধ্যায়টি হলো তরঙ্গ ও শব্দ, যেখানে আমরা দেখব এই অধ্যায় থেকে বিগত বছরগুলিতে সবথেকে বেশিবার বোর্ডে কোন কোন কোশ্চেনগুলা, কোন কোন এমসিকিউ গুলা আসছে। Hey, hello everyone, it's me Debashish Haldar. You can call me Debashish Da as well and a mentor of thousands of students. তোমাদেরকে বলে রাখি আমাদের এই ক্লাসগুলি কিন্তু টপ 10 এর যে সিরিজ সেটা কিন্তু পাওয়ার্ড বাই এমসিকিউ প্লাস সিজন 1.0। এই যে সিজন 1.0 এটা কিন্তু মাত্র তুমি 250 টাকায় পারচেজ করতে পারবা, যেখানে 6টা সাবজেক্টের এমসিকিউ এর টোটাল দায়িত্বটা হচ্ছে আমাদের। এটা মূলত এসএসসি 2026 ব্যাচদের জন্য এই প্রোগ্রামটা। তো এই প্রোগ্রামটা জানার জন্য তোমাকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিও। আর যদি ভর্তি হতে চাও, এখানেই হচ্ছে বিকাশ আর নগদ আছে, তোমরা সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে নক দিতে পারো। ওকে, তো আমরা তাহলে ভিডিওটা, আজকের মূল ভিডিও শুরু করি। যে কোনো প্রশ্ন দেখবা অনেকবার বোর্ডে আসছে, অনেকবার। এই অনেকবার বোর্ডে আসা প্রশ্নগুলাই কিন্তু তোমার পরীক্ষার আগের রাত্রের হাতিয়ার, কারণ এখান থেকে বেশিবার প্রশ্ন আসার সম্ভাবনা সর্বাধিক। তো তোমরা একটু এই ভিডিওটা সেভ করে রাখো, ঠিক আছে? সেভ করা হলো। এখন আসো আমরা শুরু করি। দেখো, নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা? যেগুলো তোমার সংকোচন প্রসারণের মাধ্যমে চলে। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, দেখো এই যে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা? যেটা মনে করো স্প্রিং আছে না, এই ধরো স্প্রিং এর একটা সংকোচন একটা পর্যায়, এরপর স্প্রিং এর প্রসারণ পর্যায়, প্রসারণ, ঠিক আছে? এরপর আবার সংকোচন পর্যায়। এই যে সংকোচন প্রসারণ করে যেটা, সেটাই হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই অনুদৈর্ঘ্য তরঙ্গেরই উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। দেখো এইখানে কিন্তু, আহা, সি নাম্বারটাতে দেখি আমাদের একটু ভুল পড়ে গেছে। এইখানে ভর হবে না, এখানে হবে শব্দ তরঙ্গ অথবা স্প্রিং, যে কোনো একটা যদি তোমার থাকতো। এই দুটাই তোমাদের আসার মতো, শব্দ তরঙ্গ অথবা স্প্রিং যে কোনো একটা থাকলে সেটাই তোমরা দিবা অনুদৈর্ঘ্য তরঙ্গ। বাকিগুলা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, এরপর আসো, তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? দেখো সহজ কোশ্চেন, কতবার বোর্ডে আসছে। কোন কণার পর্যায়কাল যদি বৃদ্ধি পায় কম্পাঙ্কের সাথে সম্পর্ক চাইছে। এই এফ ইকুয়াল টু কি 1/t, তাই না? 1/t। তাহলে এফ এর সাথে টি এর সম্পর্কটা কেমন? 1/, মানে ব্যস্তানুপাতিক। তাহলে এফ ব্যস্তানুপাতিক। এইটাকে কি বলে বলতো? এফ কিন্তু টি এর ব্যস্তানুপাতিক, কিন্তু এফ 1/t এর সমানুপাতিক। ঠিক আছে, মাথায় রেখো। তোমাকে প্রশ্ন যদি বলে যে কোন কণার 1/, পর্যায়কাল, সেইটা কম্পাঙ্কের কি, তোমাকে তো কিন্তু তখন বলতে হবে সেটা কম্পাঙ্কের সমানুপাতিক। কিন্তু শুধুমাত্র টি, সেটা কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বৃদ্ধি পেলে আরেকটা কমে যাবে। খুব স্বাভাবিক, ব্যস্তানুপাতিক যদি হয়। এরপর আসো, বাদুড় 100 কিলোহার্জ কম্পনের শব্দ তৈরি করতে পারে। কত? 100 কিলোহার্জ। এটি কি ধরনের শব্দ? আচ্ছা, মানুষের শব্দের শ্রাব্যতার সীমা 20 হার্জ থেকে 20,000, 20,000 হার্জ পর্যন্ত। এই 20,000 হার্জকে কি বলা হয় বলতো? 20 কিলোহার্জ, তাই না? 20 কিলোহার্জ। আচ্ছা, এখন এই 20-এর থেকে ছোট, যেটা 20-এর থেকে ছোট, এইটাকে বলা হয় শব্দেতর শব্দ। কি বলা হয়? শব্দেতর শব্দ, শব্দেতর। আচ্ছা, আর 20,000 হার্জের উপরে যেটা, সেটাকে বলা হয় শব্দোত্তর। শব্দোত্তর, এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের এই পেজেই খুব সুন্দর একটা ছোট ভিডিও ছিল, এই অধ্যায় থেকে যে কোশ্চেন গুলো এমসিকিউ তে আসতেই পারে সেটা নিয়ে। তোমরা একটা স্ক্রল করলে দেখবা যে এই সপ্তম অধ্যায় থেকে কয়েকটা কোশ্চেন আমি তোমাদের লিখে দিয়েছিলাম। তোমরা ওটা যদি কালেক্ট করতে পারো খুবই ভালো হয়। আচ্ছা, তো শব্দোত্তর শব্দ, ঠিক আছে? তো দেখো তাহলে এখন এই যে 100 কিলোহার্জ, সেটা কি? সেটা 20 কিলোহার্জের থেকে বড়, তার মানে এটা শব্দোত্তর শব্দ হবে, যে শব্দোত্তর শব্দ। আর যদি 20 হার্জের থেকে ছোট হতো তাহলে শব্দেতর শব্দ হতো। ত্রিমাত্রিক সিসমিক সার্ভেতে প্রতিফলিত তরঙ্গকে কিসের সাহায্যে ধারণ করা হয়? আচ্ছা, ত্রিমাত্রিক সিসমিক সার্ভে, এইটা মূলত তোমার মাটির নিচে একটা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণ ঘটানোর পরে তারপর একটা জিনিস দিয়ে সেটার চিত্র গ্রহণ করা হয়, সেটার নাম জিওফোন। এই জিওফোন কিন্তু ওয়ান কাইন্ড অফ রিসিভার। কি? ওয়ান কাইন্ড অফ রিসিভার। আচ্ছা, আর এই CIVER মনে হয়, তাই না? বানান ভুল করলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, বয়স হয়েছে তো একটু। আচ্ছা, তো ত্রিমাত্রিক সিসমিক সার্ভে এটা কেন করা হয়? সেটা মাটির নিচে তেল
অথবা খনি আছে কিনা সেটা নির্ণয় করার জন্য। ত্রিমাত্রিক সিসমিক সার্ভে কেন করা হয়? মাটির নিচে তেল অথবা খনি আছে কিনা সেটা নির্ণয় করার জন্য। 40°C তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হতে হবে? এর আগে আমরা আরেকটা একটু জিনিস করব। দেখো এইটা দেখো। তারপর আমরা 40°টা করব। 30°C তাপমাত্রায় কোনো স্থান থেকে শব্দ করলে 0.2 সেকেন্ড পর শব্দ শোনা যায়। মানে মনে করো এইটা হচ্ছে আমার উৎস আর এখানে হচ্ছে প্রতিফলক, তাই না? তো এই উৎস থেকে যখন তুমি শব্দ তৈরি করেছো, শব্দ তৈরি করলে এটা এইভাবে গেল, গিয়ে আবার এইভাবে ফেরত আসলো। তার মানে এই একটা ডি, দুইটা ডি, অর্থাৎ শব্দের অতিক্রান্ত দূরত্ব এস মানে কি? ডি প্লাস ডি, অর্থাৎ 2D। এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? কনফিউশন নেই। আচ্ছা, শব্দের অতিক্রান্ত দূরত্ব 2D, কারণ এই পর্যন্ত গিয়ে আবার বাধা পেয়ে এখানে আসলে তো আমি জিনিসটা শুনতে পারবো, তাই না? আর এই 2D দূরত্ব অতিক্রম করতে টোটাল কত সেকেন্ড সময় লাগতেছে? 0.12, অর্থাৎ টি এর মান কত? 0.12। এটুকু নিয়ে কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আমার লাগবে কি? দূরত্ব কত, তাই না? তাহলে আমরা একটা সূত্র জানি না যে ভি ইকুয়াল টু এস বাই টি, অথবা এস ইকুয়াল টু ভিটি, এটুকু আমরা জানি তো। তাহলে এস ইকুয়াল টু যদি ভিটি হয়, পৃষ্ঠের দূরত্ব আমার প্রয়োজন। এস মানে কি? এস মানে হচ্ছে, দেখো এখানে 2D, আমি কি ভুল বললাম? না, এস মানে হচ্ছে 2D। 2D ইকুয়াল টু ভিটি, আমার কি লাগবে? জাস্ট এতটুকু দূরত্ব লাগবে। তাহলে আমরা শুধুমাত্র ডিটা রাখি, ডি ইকুয়াল টু ভিটি বাই 2। এখন টি তো আমরা জানি, দেখো টি হচ্ছে 0.12, নিচে হচ্ছে 2। তাহলে এই ভি কত? ভি আমরা কিভাবে বের করব? দেখো, তার জন্য আমাদেরকে জানতে হবে 30°C তাপমাত্রায় ওই দিনের বাতাসের বেগ কত। আমরা এইটা একটা সূত্র দিয়ে জানতে পারতাম না? যে মনে করো V2/V1 ইকুয়াল টু রুট T2/T1, এরকম একটা সূত্র আমাদের ছিল। এইখান থেকে আমরা V2টা যদি এক জায়গায় রাখি, V2ই তো লাগবে আমাদের। 30°C তাপমাত্রায় শব্দের বেগ কত? তাহলে আসবে হচ্ছে রুট T2/T1 ইন্টু V1। এখন T2 কত? T2 হচ্ছে যে 30°C তাপমাত্রায়, তার মানে 30 প্লাস 273। আর T1 কত? 0°C তাপমাত্রায়, 0 প্লাস 273 ইন্টু V1 কত? V1 হচ্ছে T1 তাপমাত্রায় বেগ। 0°C তাপমাত্রায় শব্দের বেগ কিন্তু আমরা জানি 330। 330 330, অনেক জায়গায় 332 ইউজ করে, বাট 330টা আপনারা রাখেন, আপনাদের বইতে এরকমই আছে 330। এইটা করলে তোমার একটা বেগের মান বের হবে না? একটা বেগের মান যত বের হবে না? সেই বেগের মানটা একটু কষ্ট করে এইখানে বসানো যাবে কিনা, V2টা বসানো যাবে কিনা। অর্থাৎ 30°C তাপমাত্রায় শব্দের যে বেগটা হবে সেটা যখন তুমি করবা, তোমার অ্যান্সারটা মোস্ট প্রবাবলি আসবে হচ্ছে 21। তবুও তোমরা একটু মিলাই নিও। আমি যখন হাতে করেছিলাম আমার অ্যান্সার 21 আসছিল, তোমরা একটু মিলাই নিও। 21 মিটার। ওকে, ডান। তাহলে এইবার আসো 40°টায় যাই। 40°তে এবার করতে সুবিধা হবে। দেখো 40°C তাপমাত্রায় শোনার জন্য সর্বনিম্ন কত দূরত্ব হতে হবে? এখন তার মানে এইখান থেকে শব্দ সে তৈরি করেছে, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এইটা যাবে এবং আসবে, তাই না? এখন বলতেছে সর্বনিম্ন দূরত্ব কত হতে হবে। তাহলে এই গেল ডি, আসলো ডি, এস ইকুয়াল টু 2D, সমস্যা নেই, ঠিক আছে। এখন এখানে সময়টা কত, গিয়ে যে আসলো এই সময়টা কত, সেটা কি দেওয়া আছে? দেওয়া নেই, আবার দেওয়া আছে। তার মানে ইনডিরেক্টলি দেওয়া আছে। কিভাবে? সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা, সর্বনিম্ন দূরত্ব যদি আমার লাগে, তাহলে মানুষের কানের যে স্থায়িত্বকাল, শ্রবণানুভূতির স্থায়িত্বকাল, অর্থাৎ 0.1 সেকেন্ড, সব থেকে ছোটটা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে লাগবে। কারণ 0.1 সেকেন্ডে ধরো একটা শব্দ আসলো, তার 0.1 সেকেন্ডের মধ্যে যদি কোনো শব্দ আসে, তাহলে সেটা আমরা শুনতে পারবো না, তাই না? তাহলে সর্বনিম্ন সময়টা তোমার কত হওয়া লাগবে যদি প্রতিধ্বনি শুনতে হয়? একটা প্রতিধ্বনি শুনলে তারপর একটা প্রতিধ্বনি শুনলে, এরকম সর্বনিম্ন সময়টা কত হতে হবে? 0.1 সেকেন্ড। তাহলেই কিন্তু সর্বনিম্ন দূরত্ব আমরা পেয়ে যাব। তাহলে আমরা সর্বনিম্ন যে সময় মানুষের শ্রবণানুভূতির স্থায়িত্বকাল, সেই 0.1 সেকেন্ডটাই আমরা ইউজ করবো এখানে। তাহলে আমরা সর্বনিম্ন দূরত্ব পেয়ে যাব। তার জন্য ওই যে আমাদের ভি লাগবে না, বেগ। এই দেখো 40°C তাপমাত্রায় শব্দের বেগ কিভাবে যেন বের করব? V2/V1 ইকুয়াল টু রুট T2/T1। এখান থেকে আমরা লিখবো V2 ইকুয়াল টু কি? রুট T2/T1 ইন্টু V1। এই যে V1টাকে এই পাশে দিয়ে দিলাম। এখন ওই যে T2টা কত হবে? T2 হবে হচ্ছে, দেখো 40°, তার মানে 40 প্লাস
273। আর T1 কত হবে? T1 হবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? তার মানে 0 প্লাস 273 গুণ V1 কত হবে? T1 এ যত বেগ সেটা হচ্ছে 330। এখান থেকে একটা অ্যান্সার আসবে মোস্ট প্রবাবলি 353 পয়েন্ট, আমার যতদূর মনে পড়ে 353.35 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এরকম একটা অ্যান্সার আসার কথা, বাট তোমরা একটু মিলাই নিও যে 353.35 আসতেছে কিনা। আচ্ছা যাই হোক, V2 যতই আসুক, V2 যেটাই আসুক, এবার আমাদের সেই সূত্র যে V ইকুয়াল টু S ইকুয়াল টু VT, আমরা ওই সূত্রটাই যাই, V ইকুয়াল টু লাগবে না, S ইকুয়াল টু VT। তাহলে S এর মধ্যে কি আছে? 2D, 2D ইকুয়াল টু VT, তাহলে D ইকুয়াল টু কি বলো তো? D ইকুয়াল টু হচ্ছে VT ডিভাইডেড বাই 2। এই V এর মান কত? V এর মান কত বলো? V এর মান হচ্ছে এই যে 253, সরি 353.35 গুণ T এর মান হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 2। এই জিনিসটা তুমি যদি করো, তোমার অ্যান্সার মোস্ট প্রবাবলি 17.7 আসবে। 17.7 মিটার মোস্ট প্রবাবলি। তবুও তোমরা একটু ক্যালকুলেটরে করে অবশ্যই চেক করে নিবা যে 17.7 আসতেছে কিনা। নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম? দেখো, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবথেকে বেশি, আর মাধ্যম যত হালকা হতে থাকবে তত হচ্ছে সব থেকে কম। তাহলে তোমরাই বলো, প্রাকৃতিক গ্যাস হবে। কমন সেন্স, এটা তোমার মুখস্থ করা লাগবে না, যদিও এটা মুখস্থ করার মতো একটা, বাট তোমার মুখস্থ করা লাগবে না। ওকে, পরেরটা দেখো, বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি? বাতাসের প্রবাহ মানে তুমি হচ্ছে বাতাস দিবা, তাহলে সেইখান থেকে সুর তৈরি হবে, এরকম বাদ্যযন্ত্র কোনটা? দেখো, বেহালা। বেহালা হচ্ছে টুং টুং করতে হয়, টুং টুং না করলে বাজে না, সেতারও তাই, আর ঢোলও তো বাড়ি দিতে হয়। কিন্তু দেখো, একমাত্র হারমোনিয়ামই আছে, হারমোনিয়ামে আমরা হচ্ছে যেটা ওই যে বাম হাত দিয়ে এভাবে এরকম করি, আর ডান হাত দিয়ে হচ্ছে রিড চাপি। তো বাম হাত দিয়ে যেটা করি ওটার নামই হচ্ছে ব্লো। ব্লো কেন? কারণ ওইটাই হচ্ছে মূলত ভিতরে বাতাস তৈরি করে সেখান থেকে বাতাসের চাপের কারণে শব্দ তৈরি হচ্ছে। তার মানে বাতাস দিয়ে, বাতাসের প্রবাহ দিয়ে বাদ্যযন্ত্র কোনটা? হারমোনিয়াম। আচ্ছা, শব্দের তীব্রতার একক কোনটি? দেখো তো কতবার আসছে। এই যে তোমরা কিন্তু যদি টপ 10 এর সবগুলা সিরিজ দেখে থাকো, মানে এই সিরিজের সবগুলা পার্ট দেখে থাকো, একটা জিনিস বুঝবা যে মোটামুটি আমাদের আম, তীব্রতা, মাত্রা, এই জিনিসগুলা নিয়ে অনেক 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 বেশি প্রশ্ন আসে, অনেক বেশি প্রশ্ন আসে। তো তাহলে শব্দের তীব্রতার একক কোনটা হবে? দেখো তো, ওয়াট পার মিটার স্কয়ার। কেন? কারণ শব্দের তীব্রতা, এই শব্দের তীব্রতা হচ্ছে আই দিয়ে প্রকাশ করে, ইন্টেন্সিটি। আই ইকুয়াল টু কি? পি ডিভাইডেড বাই এ। পি মানে কি? ক্ষমতা। পি মানে কি? ক্ষমতা। আর এ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে ক্ষমতা এইটার একক কি? এটার একক হচ্ছে ওয়াট। আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। যখনই মিটার স্কয়ারটা উপরে উঠে যাবে তখনই ওয়াট পার মিটার স্কয়ার হবে। তাহলে শব্দের তীব্রতার একক বোঝা গেল, এবং এখান থেকে কোনো কোশ্চেন আসলে কিন্তু আমরা পারবো। যদি ক্ষমতা দেওয়া থাকে এবং ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে পারবা না যে ক্ষমতা কত? অবশ্যই পারবা। আচ্ছা, চিত্রের কোন কণাগুলো সমদশায় আছে? দেখো, এখানে যে চিত্রটা আছে সমদশায় কোনগুলো আছে। এখন সমদশার জন্য তোমাকে একটা সিম্পল, তুমি দশা কাকে বলে মনে করো তুমি এটা জানোই না। আচ্ছা, তুমি মনে করো তোমার দশা আর আমার দশা এক, তার মানে তোমার পকেটেও 5 টাকা আছে, আমার পকেটেও 5 টাকা আছে, ঠিক আছে? এরকম একটা দশা। কিন্তু এই ক্ষেত্রে দশার জন্য, দশা মানে তো তুমি বুঝতেছো যে একই দশায় থাকবে, কিন্তু এই ক্ষেত্রে একই অবস্থায় থাকবে, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে সমদশার ক্ষেত্রে, সমদশার ক্ষেত্রে যে দূরত্ব, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য হয় হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য হয় হচ্ছে এন ল্যামডা। এন ল্যামডা মানে যেখানে, যেখানে তোমার এন এর মানটা, আমি একটু তোমাকে অন্য কালার দিয়ে একটু দাগাই দিই যাতে বোঝা যায়। এন এর মানটা তোমার 1 2 3 এমন হবে, অর্থাৎ ল্যামডার ঠিকঠাক গুণিতক, ভগ্নাংশ না, তাই না? তার মানে ল্যামডা পরিমাণ দূরত্ব মিনিমাম হতে হবে। অর্থাৎ দেখো তো, এখানে এ আর সি কে তুমি কি আসলে বলতে পারবা যে এটা হচ্ছে সমদশায় আছে? না, বলতে পারবা না, কারণ এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু ল্যামডা না। তাহলে ল্যামডা কাদের মধ্যবর্তী দূরত্ব? দেখো তো, আমি যদি হলুদ কালার দিয়ে চিহ্নিত করি, এই যে এ হতে পারে, ই হতে পারে। দেখো, এ থেকে ই এর দূরত্ব হচ্ছে ল্যামডা, আবার আই হতে পারে, কারণ এ থেকে আই এর দূরত্ব হচ্ছে 2 ল্যামডা, অথবা ই থেকে আই এর দূরত্ব হচ্ছে ল্যামডা, তাহলে হতে পারে। আচ্ছা, এই তিনটা হতে পারে। ওকে, আমরা একটু এই সবুজ কালার দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখো, বি হতে পারে, এফ হতে পারে, পারে? হ্যাঁ পারে, কারণ দেখো বি থেকে এফ এর যে দূরত্ব সেটা কিন্তু ল্যামডা। আবার আরেকটা জিনিস হতে পারে, কোনটা? ডি এইচ হতে পারে। হ্যাঁ, ডি থেকে এইচ এর দূরত্বও কিন্তু ল্যামডা।
আরো একটা জিনিস কিন্তু এখানে হতে পারে, তোমরা কি সেটা মিস করে গেলে? এই যে দেখো সি আর জি, এটাও কিন্তু হতে পারে। তার মানে আমাদের টোটাল কয়েকটা সেগমেন্ট আছে, যেমন ধরো এ ই আই, এই সেগমেন্টটা হতে পারে। বিএফ বিএফ এই সেগমেন্টটা হতে পারে। সিজি এই সেগমেন্টটা হতে পারে, অথবা ডিএইচ এই সেগমেন্টটা সমদশায় আছে। এখন তোমরাই বলো তো যে এর মধ্যে কোনটা তোমার এ ই আই, এই যে এ নাম্বারটাই আছে হচ্ছে তোমার সমদশায়। তাহলে এতটুকু জিনিস বোঝা গেল। মোটামুটি ঘুরে ফিরে এই জিনিসগুলা বারবার বোর্ড কোশ্চেনে আসে। তবুও যদি তোমাদের আরেকটু ভাস্ট প্রিপারেশন নিতে হয়, তোমাদের মন চায়, তাহলে তোমরা অবশ্যই 250 টাকার এই কোর্সটা দেখতে পারো। এখানে মোটামুটি 6টা সাবজেক্ট, তার পূর্ণাঙ্গ এমসিকিউ, এবং আমাদের এরপরে কিন্তু ফাইনাল মডেল টেস্টও আছে। ঈদের আগে ক্লাস শেষ, ঈদের পর থেকে ফাইনাল মডেল টেস্ট, এবং প্রতি শুক্রবার আমরা চেষ্টা করব তোমাদের জন্য অনলাইন জুম সেশন রাখার, যেখানে তোমরা কি কি প্রবলেম এখন ফেস করছো সেগুলো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে বুঝিয়ে দেব, যে সেখান থেকে উত্তরণের উপায়টা কি। তো এত কিছু যখন 250 টাকায় পাওয়া যাচ্ছে, খারাপ কি, তাই না? তাহলে তোমরা দেখতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে, অথবা আমাদের পেজেও, সমীকরণ একাডেমির পেজে নক দিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে এই কথাগুলো শোনার জন্য। আশা করি তোমরা ভিডিওটা সেভ করে রাখিছো, অথবা কোথাও নোট করে রাখতেছো এই ক্লাসগুলো। ভালো থেকো, সুস্থ থেকো, দাদার জন্য দোয়া রেখে তোমাদের সকলের জন্য অনেক দোয়া থাকলো। উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক জুনিয়র্স।